हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पार्थोस फिजिक्स। तो আজকে আমি করাবো ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের পার্ট 3। তো পার্ট 2 আর পার্ট 1টা তোমরা প্লিজ দেখে নাও, তারপরে এটা দেখো না তো বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকে যেটা করাবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন, এবং সেই ক্ষেত্রে দুটো অবস্থা রয়েছে। সেটা হচ্ছে যখন দুটো পরিবাহী সমবিভব সম্পন্ন হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহী হবে, আর থার্ড সেটা হচ্ছে এই ধরনের অবস্থাতে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় কিভাবে হয়। মানে দুটো পরিবাহীর মধ্যে যদি আধান বন্টন হয় তবে শক্তি ক্ষয় কিভাবে হয়, বা আদৌ কি শক্তি ক্ষয় হয়, এই জিনিস নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিই, আমার একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে খুলেছি টেলিগ্রাম গ্রুপটা। তো ওটার লিঙ্ক তোমরা কমিউনিটি ট্যাবে গিয়ে চেক করলে পরে পেয়ে যাবে। তো ওইখানে মেনলি আমি কি করাবো, মেনলি মনে করো তোমরা অনেক ধরনের প্রবলেম বা অনেক ধরনের কোশ্চেন মনে করো তোমরা পোস্ট করলে, তো তার অ্যান্সারটা কিন্তু আমি ওখানে দেবো না। হ্যাঁ, কিছু কিছু অ্যান্সার হয়তো দিতে পারি, কিন্তু সবগুলোর কিন্তু আমি অ্যান্সার দেবো না, ঠিক আছে? কারণ ওইভাবে একটা একটা করে দেখে কোশ্চেন থেকে অ্যান্সার দেওয়ার মতো সময় আমার নেই। আমি কী করবো তাহলে, আমি ওই কোশ্চেনগুলো থেকে একটা ভিডিও তৈরি করব, ভিডিওটা আমি পরে পোস্ট করব। তো তোমরা প্লিজ ওই গ্রুপে যোগ হও বা ওই গ্রুপে জয়েন হওয়ার পরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওখানে দেবে। এমন কোশ্চেন দেবে না যে খুব সহজ, এমনিই পারবে ওটা পড়লে পরে, এমন কোশ্চেন দেওয়ার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে। মনে করো 10টা কোশ্চেন তোমরা সবাই মিলে দিলে, 10 জন 10টা কোশ্চেন দিলে, তো তার মধ্যে মনে করো 5 কি 6টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো সেই 5 বা 6টা কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করব। তো বলে নিই, শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে শুরু করছি যে সমবিভব সম্পূর্ণ দুটো পরিবাহী থাকলে পরে কি করে আধানের বন্টন হয়। তো দেখো, সমবিভব সম্পূর্ণ দুটো পরিবাহী এর ব্যাপারটা কি, মানে এর মানেটা কি? সেটা হচ্ছে মনে করো একটা পরিবাহী থাকলো, মনে করো এটা একটা পরিবাহী, ঠিক আছে? গোলক দিয়ে বোঝাচ্ছি কেন? কারণ গোলক দিয়ে বোঝালে পরে জিনিসটা বোঝানো সহজ হয়, ঠিক আছে? যেহেতু এটা একটা সিমেট্রিক টাইপের বস্তু বা প্রতিসম টাইপের বস্তু, তাই এই ধরনের বস্তুর ক্ষেত্রে জিনিসটা বোঝানো সহজ, এবং তোমাদের কিন্তু গোলক দিয়েই আছে। তো মনে করো দুটো পরিবাহী রয়েছে, এই পরিবাহীটা হচ্ছে এ নামক পরিবাহী এবং এই পরিবাহীটা হচ্ছে বি নামক পরিবাহী। তো আমি মনে করলাম যে এই নামক পরিবাহীটার যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা হচ্ছে R1, আর এটার হচ্ছে R2। এখানে কিন্তু তোমরা হয়তো স্মল R1 বা স্মল R2 দেখতে পারো, তো সেটা কোনো প্রবলেম না। এখানে আমি করলাম ক্যাপিটাল R1, আর এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল R2। আর এ নামক বস্তুর ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে C1, এর ক্ষেত্রে হচ্ছে C2, ঠিক আছে? আমি কি করলাম, দুটো বস্তুর ক্ষেত্রেই দুটো বস্তুই কিন্তু প্রথমে অনাহিত অবস্থায় আছে। অনাহিত অবস্থায় মানে আমি দুটো বস্তুর মধ্যে কোনো বস্তুতে কিন্তু কোনো রকম চার্জ বা আধান দিইনি, ঠিক আছে? এবং দুটো বস্তু এখানে একটা স্ট্যান্ডের সঙ্গে এরকম করে আটকানো আছে। এই স্ট্যান্ডটা কিন্তু অন্তরিত টাইপের বা ইনসুলেটেড টাইপের। কারণ দেখো, যদি স্ট্যান্ডটা ইনসুলেটেড না হতো তবে কি হতো, আমি যা চার্জ এর মধ্যে দিতাম বা যা চার্জ বি এর মধ্যে দিতাম সব কিন্তু এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে ভূমিতে বা মাটিতে চলে যেত। তো আমার এই স্ট্যান্ডটাকে কিন্তু অবশ্যই ইনসুলেটেড বা অন্তরিত টাইপের করতে লাগবে। আর এই দুটো হচ্ছে পরিবাহী যার প্রথমে কোনো আধান ছিল না, মানে প্রথমে এই দুটো পরিবাহী অনাহিত অবস্থায় ছিল। অনাহিত মানে আধান ছিল না প্রথমে। তো আমি কি করছি, এই দুটো পরিবাহীকে একটা তারের সঙ্গে যুক্ত করছি, একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত করছি। এবার আমি কি করব, এবার আমি এই দুটো পরিবাহীর মধ্যেই টোটাল কিউ পরিমাণ চার্জ দেবো। এই কিউটা হচ্ছে টোটাল আধান বা মোট আধান, এখানে লিখে দিই, এটা হচ্ছে টোটাল আধান বা মোট আধান, ঠিক আছে? টোটাল কিউ পরিমাণ চার্জ দেবো। তো দেখো, টোটাল কিউ পরিমাণ চার্জ দেওয়ার জন্য এই দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন হবে, এবং আধান এমনভাবেই বন্টন হবে যাতে কিনা দুটো পরিবাহীর বিভব সমান হয়। সবসময় খেয়াল রাখবে, যখনই দুটো পরিবাহী একটা পরিবাহী তারের মাধ্যমে যুক্ত থাকে তখন আধানের বন্টন এমনভাবেই হয় যাতে কিনা দুটো পরিবাহীর বিভবের মান সমান হয়। একটা উদাহরণ দিই, সেটা উদাহরণ দিলে পরে তোমরা বুঝতে পারবে। মনে করো এটা একটা চোঙ, আর এটা মনে করো একটা পাত্র, মানে এটা একটা লম্বা চোঙ টাইপের, আর এটা মনে করো একটা ছোট চোঙ টাইপের, ঠিক আছে? তো ছোটো চোঙটাকে আমি একটুখানি শুরু করে দিচ্ছি, একটুখানি বড় করে দিচ্ছি, তবে বুঝতে পারবে, ঠিক আছে? এইবার কি করব, আমি মনে করো আমি এই বড় যে চোঙটা আছে, বড় মুখওয়ালা যে চোঙটা আছে, তার মধ্যে জল ঢাললাম। তো জল ঢাললে পরে কি হবে, কিছুটা জল এই সরু চোঙের মধ্যে যাবে, এবং কতক্ষণ যাবে, যতক্ষণ না এই জলের লেভেল আর এই জলের লেভেল সেম হচ্ছে, মানে এর যে স্থিতিশক্তি বা এর যে চাপ আর এর যে চাপ সেটা সমান হচ্ছে। যখন সমান হয়ে যাবে তখন কিন্তু তারা ওই লেভেলে চলে আসবে, মানে একই লেভেলে চলে আসবে, তখন কিন্তু একটার জল আর অন্যটাতে যাবে না। ঠিক একই সেম কন্ডিশন এই ক্ষেত্রে হবে। যখন আমি মনে করো আমি এ পরিবাহীটার মধ্যে চার্জ
চার্জ দিচ্ছি, চার্জ দেওয়ার জন্য কি হবে, কিছু পরিমাণ চার্জ এই পরিবাহী তারের মধ্যে দিয়ে এই বি পরিবাহীতে যাবে এবং ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ না এই দুটো পরিবাহীর বিভব সমান হয়। তার মানে কি হচ্ছে, তার মানে মোট যে আধানটা আছে সেই আধানটা এমনভাবেই এই দুটো পরিবাহীর মধ্যে বণ্টিত হবে যাতে কিনা এই দুটো পরিবাহীর বিভব সমান হয়। খেয়াল রাখবে, বিভব সমান। একটা চার্জ বা আধান একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে কেন যায়, বিভব পার্থক্য থাকার জন্য। আর একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে কখন যাবে না, যখনই দুটো পরিবাহীর বিভব সমান হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মনে করলাম যে এই এ পরিবাহীটার মধ্যে যে আধানের পরিমাণ সেটা হচ্ছে Q1 আর বি পরিবাহীটার মধ্যে আধানের পরিমাণ হচ্ছে Q2 এবং এর মধ্যে যে বিভব সেটার মান হচ্ছে V আর বি এর মধ্যে বিভব V, কারণ দুটো পরিবাহীর যে বিভব সেই দুটো বিভবের মান সমান, বিভবের মান সমান। তো আমি কি করব, আমি এবারটা এই Q1 আর Q2-র মান বের করব এই কিউর রেসপেক্টে। মানে আমি এই কিউর মানটা জানি, আমি কি কি মান জানি সেটা প্রথমে বলে নিই। আমি এখানে জানি, এখানে লিখে দিই আমরা জানি, আমরা এখানে মান জানি কিসের, তারপর আসছি যে কি করে বের করব। আমরা এখানে মান জানি টোটাল চার্জের বা টোটাল কিউ, তারপরে জানি যে R1 এর মান, R2-র মান, আর জানি C1 এর মান, C2-র মান। ওকে, আর কিছু জানি না। আর বের করব কি, এখানে লিখে দিই বের করব, এখানে লিখে দিই বের করব। আর বের করব কোন মান, বের করব হচ্ছে Q1 এর মান আর Q2-র মান, এই দুটো হচ্ছে বের করব। ঠিক আছে, তো কি করে বের করব, খুব সিম্পল। এইখানে কি করব, এইখানে দেখো যে তোমার যে হ্যাঁ দেখো এখানে যে ভি এর যে মানটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে, ভি এর মান বেরোচ্ছে Q1/C1 আর এইখানে ভি এর কত মান বেরোচ্ছে, ভি এর মান বেরোচ্ছে Q2/C2। এবার দেখো দুটো ভি সমান, তার মানে আমি লিখতে পারি যে ভি Q1/C1 Q2/C2। ঠিক আছে, এইবার দেখো আমি এইখানে কি করব, দেখো এইখানে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে বা সমীকরণের ক্ষেত্রে ওপরের দুটো যেই Q1 আর Q2 রয়েছে সেটা আমি যোগ করব, সঙ্গে সঙ্গে নিচের দুটো যে C1 C2 রয়েছে সেটাও আমি যোগ করব। এটাকে বলা হয় তোমার সংযোজন পদ্ধতি, যে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে ওপরের দুটো আর নিচের দুটো যোগ করতে লাগে, মনে হয় সংযোজন পদ্ধতি। আরেকটা রয়েছে সেটা হচ্ছে বিয়োজন পদ্ধতি, সেই ক্ষেত্রে ওপরের দুটোকে যদি আমি মাইনাস করি তবে নিচের দুটোকে কিন্তু মাইনাস করতে লাগবে। এই ক্ষেত্রে খাটবে হচ্ছে সংযোজন পদ্ধতি। কেন সংযোজন পদ্ধতি খাটবে, কারণ দেখো Q1 আর Q2 যোগ করলাম, সঙ্গে সঙ্গে নিচের দুটো যোগ করতে লাগবে, সেটা হচ্ছে C1+C2। এইবার দেখো এই Q1+Q2 মানে কি, এই Q1 আর Q2 মানে হচ্ছে টোটাল চার্জ, কারণ টোটাল যে চার্জ সেটাই কিন্তু এই Q1 আর Q2 ভাবে বন্টন হলো। তার মানে টোটাল চার্জ মানেই হচ্ছে Q1+Q2। তার মানে আমি এখানে লিখতে পারি টোটাল চার্জ বাই C1+C2। ওকে, তো এবার দেখো, এবার খুব সিম্পল হয়ে গেল জিনিসটা। এবার দেখো এই যে ইকুয়েশনটা, অর্থাৎ প্রথম ইকুয়েশনে চলে আসি, সেটা হচ্ছে Q1/C1 Q1+C1+C2। কারণ বুঝতেই পারছো যে V হচ্ছে Q/C1+C2 আর V মানেই হচ্ছে Q1/C1। তার মানে আমি লিখতে পারি যে Q1/C1 Q/C1+C2। এবার এখান থেকে কি করব, এখান থেকে আমি Q1 এর মান বের করব। Q1 এর মান কত বেরোচ্ছে, Q1 এর মান বেরোচ্ছে Q/C1/C1+C2, এটা বেরোচ্ছে Q1 এর মান। ঠিক একইভাবে আমরা কিন্তু Q2-র মানও বের করতে পারবো। তো Q2-র মান যেটা হচ্ছে সেটা হচ্ছে Q/C2/C1+C2। ঠিক আছে, জাস্ট কি করতে হলো, জাস্ট আমাদের কিউর সঙ্গে C1 গুণ করতে হলো, মানে যেই পরিবাহীর আমরা চার্জ বের করব সেই পরিবাহীর যে ধারকত্ব সেটা গুণ করতে হবে। তার মানে এটা হচ্ছে Q/C1 আর এটা হচ্ছে Q/C2। ঠিক আছে, তো এইটা গেল। দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা এই কিউর মানও জানি, আবার C1 C2-র মানও কিন্তু জানি। তো আমরা যেই মানগুলো জানি সেগুলো থেকে কিন্তু আমরা Q1 আর Q2-র মান বের করতে পারবো। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখো খেয়াল করে, এটা বুঝলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে Q1 আর Q2 এই দুটো যদি আমরা অনুপাত বের করি তবে কি হবে, তো এই দুটোকে তোমরা যদি ডিভাইড করে দাও তবে দেখবে এর যে মান বেরোবে সেটা হচ্ছে C1/C2। তার মানে বুঝতেই পারছো যে কোনো একটা পরিবাহীর যে ধারকত্বের মান হবে সেই ধারকত্বের সমানুপাতে সেই পরিবাহীগুলোতে আধান সঞ্চিত হবে। মানে যা ধারকত্বের মান কম সেই ক্ষেত্রে সেই পরিবাহীতে আধানের পরিমাণ কম হবে এবং যার ধারকত্বের মান বেশি সেই পরিবাহীতে আধান সঞ্চয়ের পরিমাণ
বেশি হবে, খুব সিম্পল জিনিস। এইবারটা আমি যদি এই পরিবাহীগুলোর আধানের পরিমাণ তাদের রেডিয়াস বা ব্যাসার্ধের সাপেক্ষে বের করতে চাই, তাহলে কি করে বের করব? এটাও সিম্পল। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যদি যদি আমরা সিজিএস পদ্ধতিতে করি তবেও যা মান বেরোবে অনুপাতে, এবং যদি এসআই পদ্ধতিতে করি তবেও কিন্তু অনুপাতের মান সেম বেরোবে। কারণ বুঝতেই পারছো যে 1/4πε0 বা এপসাইলন দুটো জায়গাতেই থাকবে এবং দুটোই কিন্তু কেটে যাবে, তো অনুপাতের মান কিন্তু দুটো ক্ষেত্রেই সেম বেরোবে। এবং সেটা কত বেরোবে? সেটা বেরোবে Q1/Q2 = R1/R2। ঠিক আছে, কারণ C1 মানে কি, যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে C1 মানে হচ্ছে R1, C2 মানে হচ্ছে R2, তার মানে R1/R2। যদি এসআই পদ্ধতিতে করি তাহলে কি হবে? তাহলে হবে C1 = R1/4πε0। তো সিডুর ক্ষেত্রে কি হবে? R2/4πε0। তার মানে 4πε0 ওপরে, নিচেও 4πε0, দুটো কেটে যাবে। তো কেটে গেলে পরে যে মান বেরোবে সেটা বেরোবে R1/R2, সিম্পল। তো এরপরে দেখো আমি যদি Q1 আর Q2-র মান বের করতে চাই, অনুপাত না, মান যদি বের করতে চাই, তবে সেটা কি করে বের করব? সেটাও সিম্পল, খুবই সহজ। তো এখানে দেখো কি করেছি আমি, এইখানে যেটা করেছি সেটা এখানে করতে হবে। কি করতে হবে? Q1 = এখানে কি করেছি, Q × C1। তো আমি এখানে লিখবো C1 এর জায়গায় R1 আর C2 এর জায়গায় R2। তার মানে এটা কত হচ্ছে? R1 + R2। আর Q2-র মান কত বেরোচ্ছে? Q × R2/R1 + R2। এটাও কিন্তু সিজিএস পদ্ধতিতে যা মান হবে এসআই পদ্ধতিতে কিন্তু একই মান হবে। ঠিক আছে, কারণ দেখো যখনই আমি এসআই পদ্ধতিতে করব তখন C1 এর জায়গায় কি বসাবো? R1/4πε0, আর C2 এর জায়গায় বসাবো R2/4πε0। তো এই ক্ষেত্রেও কিন্তু ওপর নিচে 4πε0 কেটে যাবে। তো সেই ক্ষেত্রে মান দাঁড়াবে Q1 = এত এবং Q2 = এত। যদি আমি এটা রেডিয়াস বা ব্যাসার্ধের সাপেক্ষে বের করতে যাই। তো এবার দেখো এবার কি করব, এটা বুঝতেই পারলে এটা একদমই সহজ। এবার আমরা বের করব যে দুটো পরিবাহী যদি বিভিন্ন বিভব সম্পন্ন হয়, সমবিভব সম্পন্ন বুঝতে পারলে যে দুটো পরিবাহী তার দিয়ে যুক্ত থাকবে, তারপর আমি আধান দেব। এর পরবর্তী পর্যায়ে হলো দুটো পরিবাহীতে আধান থাকবে, অলরেডি দুটো বিভিন্ন পরিমাণ আধান থাকবে, তারপরে আমি তার দিয়ে যুক্ত করব। প্রথমটা হচ্ছে প্রথমে তার দিয়ে যুক্ত করা ছিল আর আমি আধান দিয়েছিলাম। সেকেন্ডে হচ্ছে আমি দুটোর মধ্যে আধান দেব, তারপরে দুটো পরিবাহীকে তার দিয়ে যুক্ত করব। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তো খুব সহজ, খুব সহজ, একদম সহজ। তো এখানে শুধুমাত্র লিখে দিচ্ছি সমবিভব সম্পূর্ণ আছে, তো বিভিন্ন বিভব, তাই তো, বিভিন্ন বিভব। ওকে, তো এটাও দেখো খুব সহজ। তো এ একটা পরিবাহী, বি একটা পরিবাহী। তো দুটো পরিবাহী এরকম করে আছে, অনাহিত অবস্থায় আছে, মানে প্রথমে আমি চার্জ দিইনি। এরপরে আমি এ পরিবাহীতে চার্জ দিলাম, সেটা হচ্ছে Q1 পরিমাণ, এবং বি পরিবাহীতে চার্জ দিলাম, সেটা হচ্ছে Q2 পরিমাণ। এই পরিবাহীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R1, এর হচ্ছে R2, এর যে ধারকত্ব সেটা হচ্ছে C1, এর যে ধারকত্ব সেটা হচ্ছে C2। ঠিক আছে, মানে প্রথমে আধান দেওয়া অবস্থায় আছে। এরপরে আমি দুটো পরিবাহীকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, মনে করো এটা একটা পরিবাহী তার। আচ্ছা, আগেরটা আমি দেখিয়েছিলাম কি স্ট্রেট লাইন দিয়ে, আর এখন দেখাচ্ছে এইভাবে, দুটোই কিন্তু চলবে। এখানে যদি স্ট্রেট লাইনও করে দিই তবে কিন্তু এটা হবে, কোনো ব্যাপার না। আমি শুধু দেখালাম, একটুখানি ভালো লাগবে দেখাতে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে চলে আসি। তো এই ক্ষেত্রে দেখো কী করে করবো, দুটো পরিমাণ আধান দিলাম, আধান দেওয়ার পরে এখানে যুক্ত করলাম। আচ্ছা, যখন আমি পরিবাহী তার দিয়ে যুক্ত করিনি তখন এই এ পরিবাহীর যে বিভব ছিল সেটা ধরে নিলাম V1, আর এই বি পরিবাহীর যে বিভব ছিল সেটা ধরে নিলাম V2। এরপরে যখনই আমি একটা তার দিয়ে যুক্ত করলাম তখন কি হবে? তো দেখো এর মধ্যে দুটো কন্ডিশন ঘটতে পারে।
হতে পারে V1 এর মান V2 থেকে বেশি, আবার হতে পারে V2 এর মান V1 এর থেকে বেশি। যাই হোক না কেন, দুটো ক্ষেত্রে কিন্তু আধান একটা পরিবাহী থেকে অন্য একটা পরিবাহীর মধ্যে যাবে। আমি সেই প্রসঙ্গে আসছি না, আমি আসছি যে এই দুটো পরিবাহীর মধ্যে যে আধান বন্টন হবে তার মান কি হবে, সেটা এ এর থেকে বিতে যাক বা বি এর থেকে এতে আসুক না কেন, সেটা দেখার দরকার নেই, সেটা আমি পরে আসছি। তো এই দুটো পরিবাহীকে যখনই আমি একটা তার দিয়ে যুক্ত করেছি, তখন এ থেকে আমি মনে করলাম যে V1 এর মান V2 থেকে বেশি, তাহলে পরে কি হবে, তাহলে পরে এ থেকে বি এর মধ্যে আধান আসবে এবং ততক্ষণ আসবে যতক্ষণ না এই দুটো পরিবাহীর বিভবের মান সমান হয়। তো ধরে নিলাম যে যখনই এই দুটো পরিবাহীর বিভবের মান সমান, তখন এ পরিবাহীর মধ্যে যে চার্জের পরিমাণ সেটা হচ্ছে Q1 এবং বি পরিবাহীর মধ্যে চার্জের পরিমাণ Q2। কখন? যখন দুটো পরিবাহীর ক্ষেত্রে বিভবের মান সমান, মানে এটারও ভি এবং এটারও ভি। ঠিক আছে, এই পাশের আর এই পাশের গুলো হচ্ছে যখন বিভব সমান ছিল না, আর এই পাশের দুটো হচ্ছে যখন বিভব সমান, মানে যখন বিভব ভি। তো এখানে দেখো একটা দারুণ জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখতে লাগবে যে আধানের সংরক্ষণ হয়। এটা আমি করিয়েছিলাম কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আধানের সংরক্ষণ হয়। আধানের সংরক্ষণ মানে আগে যা আধান ছিল পরে কিন্তু সেই আধানে থাকে, যদি কিনা আমি বাইরে থেকে কোনো কিছু না করি। তো এখানে দেখো এই দুটো পরিবাহীর মধ্যে আগে যে আধান ছিল সেটা কত ছিল, সেই টোটাল পরিমাণটা ছিল Q1 প্লাস Q2। এখন যখন একটা আধান অন্য একটা আধানে চলে যাবে, মানে একটা পরিবাহীর থেকে আধান অন্য একটা পরিবাহীতে যাবে, মানে যখন আধানের বন্টন হবে, তখনও কিন্তু টোটাল যে চার্জের পরিমাণ বা টোটাল যে আধানের পরিমাণ সেটা কিন্তু একই থাকবে। মানে Q1 প্লাস Q2 ইকুয়াল টু আমরা লিখতে পারি স্মল Q1 প্লাস স্মল Q2। কেন? কারণ এই দুটো পরিবাহীর মধ্যে কিন্তু বাইরে থেকে কোনো কিছু করা হয়নি, যা করা হয়েছে এদের মধ্যেই কিন্তু করা হয়েছে। এই যে পরিবাহী তারটা আমি যুক্ত করলাম, এই পরিবাহী তারটা কিন্তু এদের মধ্যেই আমি যুক্ত করেছি, এমন না যে বাইরে থেকে কোনো পরিবাহী তার দিয়ে এর মধ্যে দিয়ে যুক্ত করা হয়েছে, না, এই দুটো পরিবাহীর মধ্যেই কিন্তু এই পরিবাহী তারটা আছে। তাই কিন্তু আগে মোট যে আধান ছিল পরেও কিন্তু মোট আধানের পরিমাণ সেম থাকবে, তার মানে Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q1 প্লাস Q2। এবার দেখো এই যে Q1 এর মানটা সেটা আমি কি করে বের করবো, সিম্পল, Q1 ইকুয়াল টু কি C1 ইন্টু V1 প্লাস Q2 মানে C2 ইন্টু V2। এই স্মল Q1 মানে কি, স্মল Q1 মানে হচ্ছে C1 ইন্টু V, কারণ স্মল Q1 যখন তখন কিন্তু বিভব V, তার মানে C1 প্লাস V ইন্টু C2, C1 প্লাস V বলছি কেন, সরি, C1 ইন্টু V ইন্টু প্লাস C2 ইন্টু V। এবার দেখো আমি যদি ভিটাকে কমন নিয়ে নিই তবে কি হবে, তবে হবে C1 প্লাস C2 ইন্টু V। তো এখান থেকে ভি এর যে মান বেরোলো, মন দিয়ে দেখো, এখান থেকে ভি এর যে শুধু ভি এর মান যে বেরোলো সেটা বেরোচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা বেরোচ্ছে বিভবের মান। কোন বিভবের মান? সাধারণ বিভব। কখন? যখন দুটোর বিভবই সমান, সেই মানটা আমি বের করে রাখলাম। ঠিক আছে, তো এখন দেখো, এখন এই ভি এর মানটা আমি কেন বের করলাম, এই ভি এর মানটা আমি বের করলাম Q1 আর Q2 এর মান বের করার জন্য। তো খুব সিম্পল, এই যে স্মল Q1 এর মানটা সেটা কত হবে, সেটা হবে C1 ইন্টু ভি। এবার দেখো C1 ইন্টু ভি, এই ভি এর মান তো আমরা বের করে ফেলেছি অলরেডি, তো আমরা কি করব, আমরা এখানে শুধুমাত্র গুণ করে দেবো। কি করবো তাহলে, C1 V1 প্লাস C2 ইন্টু V2 বাই C1 প্লাস C2, এইটা হচ্ছে আমার ভি, এর সঙ্গে আমাকে C1 গুণ করতে হবে। তো একইভাবে Q2 এর মান বের করতে পারবো, Q2 হচ্ছে C2 ইন্টু ভি। তো C2 ইন্টু ভি মানে কি হচ্ছে C1 V1 প্লাস C2 ইন্টু V2 বাই C1 প্লাস C2 ইন্টু C2, তাই তো, হ্যাঁ, ইন্টু C2। তো এটা গেছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে Q1 আর Q2 এর মান। এই Q1 আর Q2 কোনটা, Q1 আর Q2 হচ্ছে যখন এই দুটোর বিভবই সমান, তখন যে আধানের মান সেটা হচ্ছে Q1 আর Q2। এবার আমরা বের করব যে এইখানে আমি কি ধরেছিলাম, আমি ধরেছিলাম এ পরিবাহীটার যে বিভব সেটা বি পরিবাহীর থেকে বেশি, তার মানে এ পরিবাহীটা আধান বি পরিবাহীকে দিচ্ছে এবং বি পরিবাহী এ পরিবাহী থেকে আধান নিচ্ছে। আর এবার আমি বের করব যে এ পরিবাহী কি পরিমাণ আধান বি পরিবাহীকে দিল, আর বের করব বি পরিবাহী কি পরিমাণ আধান এই এ পরিবাহী থেকে নিল। তো প্রথম আমি বের করব এ পরিবাহী কি পরিমাণ আধান দিল। তো এখানে বোঝা গেছে যে Q1 এর মান হচ্ছে এইটা। তো এটা আমি মুছে দিলাম, তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি বললাম যে এ থেকে
বি এর মধ্যে আধান গেল, তার মানে এ আধান দিল, বি আধান নিল, ঠিক আছে। তো আমি মনে করলাম এ যে পরিমাণ আধান নিল সেটা হচ্ছে Q1 প্রাইম, আর বি যে পরিমাণ আধান নিল, সরি, এ যে পরিমাণ আধান দিল সেটা হচ্ছে Q1 প্রাইম, আর বি যে পরিমাণ আধান নিল সেটা হচ্ছে Q2 প্রাইম। এবার Q1 প্রাইমের মান কি করে লিখব? Q1 প্রাইমের মান লিখব, প্রথমে কত ছিল? এই Q1, এই Q1, সেকেন্ডে কত হচ্ছে? স্মল Q1। তো Q1 এর মান কত? C1 ইন্টু V1 মাইনাস Q1 এর মান কত? স্মল Q1 এর মান কত? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 ইন্টু, এটা কিসের মান? বিভবের মান, এর সঙ্গে আমি C1 গুণ করে দেবো, কমপ্লিট। তো C1কে যদি কমন নিয়ে নিই তবে কি হবে? তবে হবে V1 মাইনাস C1 প্লাস V1, C1 ইন্টু V1, C1 প্লাস C2। এখানে মান কত বেরোচ্ছে? V1 C1 প্লাস V1 C2, তো V1 C1 কেটে গেল V1 C2 মাইনাস V2 C2। আচ্ছা, এখানে মান বেরোচ্ছে কত? V1 C2 মাইনাস V2 C2 বাই C1 প্লাস C2 ইন্টু C1। তার মানে এখানে মানটা বেরোচ্ছে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2 ইন্টু C1 ইন্টু C2, ঠিক আছে। এটা বেরোচ্ছে এ কি পরিমাণ চার্জ বি আধানকে, সরি, বি পরিবাহীকে দিল, সেটা হচ্ছে এইটা। এবার চলে আসি বি কি পরিমাণ আধান এ থেকে নিল, তার মানে Q2 প্রাইম। তো Q2 প্রাইমের মান কত? Q2 প্রাইমের মান হচ্ছে, দেখো Q2 প্রাইম হচ্ছে নিল মানে বি এর যে আগে আধান ছিল সেটা ছিল কম, মানে Q2 ছিল কম এই স্মল Q2 থেকে। তার মানে এই ক্ষেত্রে আমাকে কী করতে লাগবে? এই স্মল Q2 থেকে এই Q2 বিয়োগ করতে লাগবে। তো স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2, ঠিক আছে। তো স্মল Q2 মানে কি? স্মল Q2 মানে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 ইন্টু C2 মাইনাস ক্যাপিটাল Q2 কি? C2 ইন্টু V2। তো এখান থেকে আমি কী করবো? C2 কমন নিয়ে নেবো। তো C2 কমন নিলে পরে, আচ্ছা দেখো, এগুলো কিন্তু যদি তোমরা নাও দেখতে পারো ভিডিওতে, তবে কিন্তু তোমরা নিজেরাই পারবে। শুধুমাত্র এটা একটা সিম্পল আর কি অঙ্কর মতন, আর কিছুই না। তো C2 যদি কমন নেওয়া যায় তবে কি হচ্ছে? তবে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2, ঠিক আছে। তো এটা কি হচ্ছে? C1 V2 আর C2 V2 কেটে গেল, তো C1 V1 মাইনাস C1 V2, তার মানে এখানে দাঁড়াচ্ছে C1, একবার করে দিচ্ছি, V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। বাহ বাহ বাহ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মানটা বের করলাম Q2 প্রাইমের, আর এই যে মানটা বের করলাম Q1 প্রাইমের, দুটোই কিন্তু সেম। তার মানে Q1 প্রাইম ইকুয়াল টু Q2 প্রাইম। তার মানে এ যেই পরিমাণ আধান দিল বি কিন্তু সেই পরিমাণ আধানই নিল। তার মানে ব্যাপারটা কিন্তু ঠিক এই ধরনের, যে এই যে পরিবাহী তারটা, এই পরিবাহী তারের মধ্যে কিন্তু কোনো রকম আধান জমা হবে না। যেটা জমা হবে সেটা কিন্তু এ আর বি পরিবাহীর মধ্যেই জমা হবে। বোঝা গেল? সিম্পল জিনিস, কিচ্ছু নেই এর মধ্যে এমন, ঠিক আছে। তো এটা হচ্ছে Q1 প্রাইম আর Q2 প্রাইম, ঠিক আছে। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আধানের কিন্তু কোনো রকম ক্ষয় হলো না, এবার যদি জিনিসটা এমন হতো যে V2-র মান যদি V1-এর থেকে বেশি হতো তবে কি হতো? তবে কিছুই হতো না, শুধুমাত্র এখানে V1 মাইনাস V2 করেছিলাম আগে, এখন যেটা হতো সেটা হতো V2 মাইনাস V1, আর কিচ্ছু হতো না। সাইন জাস্ট অপোজিট হতো, আর সাইন যখনই অপোজিট হতো তখনই আমরা বুঝতে পারতাম যে আমি যেটা ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক না। তার মানে আমাকে কি করতে লাগবে? যেটা আমি ধরেছিলাম সেটাকে উল্টে দিতে লাগবে। উল্টে দিলে পরে পুরোটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি মনে করলাম যে, ধরে নিলাম যে V1 এর মান V2 থেকে বেশি। তো এইভাবে ধরে আমার যদি নেগেটিভ বেরোতো তবে বুঝতে পারতাম যে V1 এর মান V2 থেকে বেশি না, V2-র মান V1 এর থেকে বেশি। বাস, আমরা সাইন দেখে কিন্তু সব কিছু বুঝতে পেরে যেতাম, ঠিক আছে। তো এই গেল সেকেন্ড কন্ডিশন,
আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আসছি যে এই ধরনের যে আধানের বন্টন হয় এতে কি শক্তির ক্ষয় হয়? যদি হয় তবে তার মান কত? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটোর থেকে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মন দিয়ে শোনো। এখানে লিখে দিই শুধুমাত্র শক্তির ক্ষয়। তো শক্তির ক্ষয় কখন? যখন তোমার বিভিন্ন বিভবযুক্ত দুটো আমি বস্তু যোগ করলাম এবং দুটো বস্তুর মধ্যে আধানের বন্টন হিসাব করে দেখলাম, তখন আমি দেখবো যে এদের মধ্যে যে শক্তির ক্ষয় হচ্ছে তার মান কত। ওকে, তো কি করে করব? তো ধরে নিলাম যখন আমি এই দুটো পরিবাহীকে তার দিয়ে যুক্ত করিনি, মানে ব্যাপারটা হচ্ছে সংযোগের আগে। তো দেখো, সংযোগের আগে কি ছিল? সংযোগের আগে 1 নম্বর যে পরিবাহীটা তার যে বিভব ছিল সেটা ছিল V1, আধান ছিল Q1, ক্যাপাসিটেন্স C1 জানো আর রেডিয়াস জানো R1। ঠিক আছে, 2 নম্বর পরিবাহীর ক্ষেত্রে বিভব ছিল V2, আধান ছিল Q2, ক্যাপাসিটেন্স জানো C2 আর রেডিয়াস হচ্ছে R2। এইবার সংযোগের আগে এই দুটো পরিবাহীর টোটাল যে স্থিতিশক্তি সেটা কত ছিল? মানে মোট যে স্থিতিশক্তি সেটা ছিল, মোট স্থিতিশক্তি ছিল হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এবার চলে আসি সংযোগের পরে। সংযোগের পরে 1 নম্বর যেটা আছে পরিবাহী তার যে বিভব সেটা হচ্ছে V, আধান হচ্ছে স্মল Q1 আর ক্যাপাসিটেন্স যেন C1 আর রেডিয়াস হচ্ছে R1। ক্যাপাসিটেন্স আর R1 বা রেডিয়াস এগুলো তো কোনোদিন চেঞ্জ করবে না। আর 2 নম্বর পরিবাহীর ক্ষেত্রে বিভব হচ্ছে V, আধান হচ্ছে Q2, C2 R2, এগুলো চেঞ্জ করবে না। তো এইবার সংযোগের পরে যে মোট স্থিতিশক্তি সেটা কত? সেটা হচ্ছে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। V কিন্তু কমন, তো এইবার যদি আমি V স্কোয়ারকে কমন নিয়ে নিই তবে হচ্ছে C1 প্লাস C2 ব্র্যাকেটের মধ্যে। এটা হচ্ছে মোট স্থিতিশক্তি সংযোগের পরে। এইবার আমরা কি করব? আমরা বের করব এই যে প্রসেসটা বা এই যে পদ্ধতিটা, এর মধ্যে কোনো রকম শক্তির ক্ষয় হয়েছে। সো কী করে বের করব? আগের যে স্থিতিশক্তি সেইটার থেকে পরের যে স্থিতিশক্তি সেটা আমরা বের করে বিয়োগ করে দেবো। তো আগের স্থিতিশক্তি আমি ধরে রাখলাম E1 আর পরের স্থিতিশক্তি আমি ধরলাম E2। তার মানে আমি কি করব? E1 মাইনাস E2 বের করব। এটাকে আমি ধরে রাখলাম ডেল ই লিখলাম। তো যদি বিয়োগ করি তবে কি করব, কি করে বের করব? দেখো, এই যে প্রত্যেক জায়গায় কিন্তু হাফ রয়েছে, তো যদি সব জায়গায় হাফ হাফ করে রয়েছে তো হাফটা আমি আগের থেকে কমন নিয়ে নিলাম। তো আগের থেকে কমন নিলে পরে ভেতরে কে থাকছে? পরে ভেতরে থাকছে C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার মাইনাস C1 V স্কোয়ার মাইনাস C2 V স্কোয়ার। ঠিক আছে, তো এখানে হাফ আগের থেকে কমন নিয়ে নিলাম, ভেতরে কে থাকছে? C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। এইবার আমি কি করব? এই যে V স্কোয়ারটা আছে, এই V স্কোয়ারের জায়গায় কি লিখব? V স্কোয়ারের জায়গায় লিখবো, আমরা জানি যে V ইকুয়াল টু C1 প্লাস C1 ইন্টু V1 C2 ইন্টু V2 বাই C1 প্লাস C2। এটা হচ্ছে V এর মান। তো আমরা কি করব? এই V এর জায়গায় এই মানটা বসাবো, তো V এর জায়গায় যদি এই মানটা বসাই তবে কি হচ্ছে দেখো, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 এর স্কোয়ার, যেহেতু V স্কোয়ার, এই স্কোয়ার নেওয়ার পরে কমন নিয়ে নেবো V স্কোয়ারটাকে, আর ভেতরে কে থাকছে? ভেতরে থাকছে C1 প্লাস C2। এবার দেখো, আমি এখানে কিন্তু এরকম তোমার করে দেখাবো না এই প্রসেসটা, এ সরাসরি মান আছে বইতে, তো মানটা বসিয়ে দেবো, কারণ প্রসেসটা এখন যদি বিয়োগ ফিয়োগ করে দেখায় তাহলে বড় হয়ে যাবে ভিডিও, কী দরকার ফালতু করার। কারণ বিয়োগ তো তোমরা নিজেরাই করতে পারবে। তো বিয়োগ করলে পরে যে মানটা বেরোয়
সেটা বেরোয় তোমার হাফ C1 C2 বাই C1 প্লাস C2 উইদিন ব্র্যাকেট V1 মাইনাস V2 স্কোয়ার। এই মানটা হচ্ছে বেরোয় তোমার শক্তি ক্ষয়ের ক্ষেত্রে। এইবার দেখো তোমরা অনেকে বলতে পারবে যে এই যে শক্তি ক্ষয়ের মানটা সেটা কি বেরোয়, জিরো বেরোয়, ধনাত্মক বেরোয় না ঋণাত্মক বেরোয়? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো C1 আর C2 যে মান সেটা কিন্তু সবসময় ধনাত্মক থাকে। এইবার এই V1 আর V2 মান কোনোদিন জিরো হওয়া সম্ভব না, কারণ যদি জিরো হয় তার মানে কি, তার মানে হচ্ছে দুটো বিভবই সমান। কিন্তু আমি এটা কিসের ক্ষেত্রে করাচ্ছি, এটা করাচ্ছি যখন দুটো বিভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী একটা তার দিয়ে যুক্ত করা থাকে সেই ক্ষেত্রে। তার মানে সেই ক্ষেত্রে আর V1 আর V2 মান সমান না, তার মানে এখানে V1 মাইনাস V2 মান জিরো হওয়া সম্ভব না। ঠিক আছে, হতে পারে কি, হতে পারে এই যে মানটা V1 মাইনাস V2 সেটা হতে পারে ঋণাত্মক অথবা হতে পারে ধনাত্মক। যদি V1 এর মান V2 থেকে বেশি হয় তবে সেই ক্ষেত্রে এই মানটা হবে ধনাত্মক, আর যদি V2 এর মান V1 থেকে বেশি হয় তবে সেই ক্ষেত্রে এই মানটা হবে ঋণাত্মক। এইবার দেখো এই মানটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, এর তো স্কোয়ার আছে না, বর্গ আছে, তো বর্গ করলে পরে কি হয়, বর্গ করলে পরে কিন্তু ঋণাত্মক মান ধনাত্মক হয়ে যায়, আবার ধনাত্মক মানও কিন্তু ধনাত্মকই হয়। ঠিক আছে, কি করে হয়, মাইনাসের স্কোয়ার মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসের স্কোয়ার মানে কি, প্লাসে প্লাসে প্লাস। তার মানে এখানে V1 আর V2 মান ঋণাত্মক বেরোক না কেন, ধনাত্মক বেরোক না কেন, যেহেতু স্কোয়ার আছে তার মানে এর মান ধনাত্মকই বেরোবে, পজিটিভই বেরোবে। তার মানে এখানে বুঝতে পারলে যে শক্তির ক্ষয় হচ্ছে সেটা কিন্তু ধনাত্মক বেরোচ্ছে। তার মানে এখানে আমি যেটা ধরেছিলাম অর্থাৎ শক্তির ক্ষয় সেটাই কিন্তু অরিজিনালি এখানে হচ্ছে। যদি এমন জিনিস আসতো যে শক্তির ক্ষয় আমি ধরেছিলাম, বললাম যে শক্তির ক্ষয়, কিন্তু এখানে বেরোচ্ছে ঋণাত্মক, তার মানেটা হচ্ছে শক্তির ক্ষয় হচ্ছে না, শক্তি সঞ্চয় হচ্ছে। যেহেতু আমি শক্তির ক্ষয় ধরলাম এবং এখানে যে সাইন বেরোলো সেটাও পজিটিভ বেরোলো, তার মানে এখানে সত্যি সত্যি শক্তির ক্ষয় হচ্ছে। এবার কোশ্চেনটা হচ্ছে শক্তির ক্ষয় কোথায় হচ্ছে, এই যে দুটো গোলক তো যুক্ত রয়েছে না তার দিয়ে, তো এখানে শক্তির ক্ষয়টা কোথায় হচ্ছে, একটার আধান আরেকটার মধ্যে জাস্ট চলে যাচ্ছে, তো এর মধ্যে শক্তির ক্ষয়টা কোথায় হচ্ছে, আশ্চর্য ব্যাপার। একটা পরিবাহী রয়েছে, দুটো পরিবাহী রয়েছে, দুটো পরিবাহীর মধ্যে এরকম তার দিয়ে আমি যুক্ত করলাম, যুক্ত করার জন্য শক্তির ক্ষয় হচ্ছে একটার থেকে আরেকটার মধ্যে আধান যাওয়ার জন্য। তো শক্তির ক্ষয়টা কেন হচ্ছে, দেখো এখানে এই পরিবাহী তারটা তো রয়েছে, এবার এই যে পরিবাহী তারটা, এই পরিবাহী তারের কিছু পরিমাণ রেজিস্ট্যান্স বা রোধ রয়েছে। তো রেজিস্ট্যান্স বা রোধ হওয়ার জন্য যখনই একটা আধান বা কোনো আধান এই পরিবাহী তারের মধ্যে দিয়ে যাবে, সেই আধানের যে ফ্লো তাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ। তার মানে নিশ্চয়ই এই পরিবাহী তারের মধ্যে একটা কারেন্ট আছে এবং পরিবাহী তারের একটা রেজিস্ট্যান্স আছে। এইবার এই পরিবাহী তারের মধ্যে যে শক্তির ক্ষয় হবে সেটা কি হবে, সেটা হবে I²R। তার মানে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে হিট উৎপন্ন হবে বা তাপ উৎপন্ন হবে। তার মানে এই ক্ষেত্রে যে শক্তির ক্ষয় হলো সেটা তাপ শক্তি হিসেবে বাইরে বেরিয়ে যাবে, যেটাকে আমরা ধরতে পারবো না। তো যেই শক্তিকে আমরা ধরতে পারি না তাকে আমরা কি বলি, শক্তির ক্ষয়। এবং এখানে শক্তির ক্ষয়টা হচ্ছে পরিবাহী তারের মধ্যে দিয়ে আধান যাওয়ার জন্য। আধান যেহেতু, আধানের ফ্লোকে আমরা বলি তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের জন্য এই পরিবাহী তারের মধ্যে তাপ উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে শক্তির ক্ষয়। তো এই গেল আজকের তোমার পার্ট 3। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। যদি না বুঝতে পারে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কোন জায়গাটা বুঝতে পারলে না, চেষ্টা করবো সেটাকে পরের ভিডিওতে ক্লিয়ার করা। আর বলে নি সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ তো রয়েছে, তোমরা তো নিশ্চয়ই জয়েন হচ্ছ, হয় কোশ্চেন করবে, দেখা যাক কী হয়। তো যাই হোক, পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।